2025 এসএলএসটি 9, 10 এবং 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এই মুহূর্তে কিছু কিছু প্রশ্ন জেগেছে সবার মনে, সেটা হলো কারা বেশি চাকরি পাবে, ফ্রেশার্সরা না ইন সার্ভিসরা বেশি চাকরি পাবে? এটা ডিটেলসে ব্যাখ্যা আমি তোমাদের এই ভিডিওতে দেবো। সঙ্গে অনেকের এটাও প্রশ্ন যে ডাক পেলে কি হবে, নাম চলে যাবে হচ্ছে ওয়েটিং লিস্টে। তো ওয়েটিং লিস্টে নাম কাদের যাবে, কেন যাবে, সেখান থেকে কি কোনো চাকরির ব্যাপার আশা আছে? হ্যাঁ, কেন গেল? 9, 10 সামনে আছে, সেখানেও আবার নামটা আবার ওয়েটিং লিস্টে চলে যাবে না তো? তো সেখানেও এই 9, 10 যাতে তোমার নামটা ওয়েটিং লিস্টে না যায়। আবার হ্যাঁ, এটাও ঠিক, কিছু ক্যান্ডিডেট ইমপ্যানেল হবে, কিছু ক্যান্ডিডেট ওয়েটিং লিস্ট যাবে। এবার কারা ওয়েটিং লিস্টে যাবে সেটাও আমি বলবো, এবং তোমার নাম যাতে ওয়েটিং লিস্টে না যায় সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলবো। অনেকেই 11, 12 যেটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করেছে সেটা হচ্ছে ডেমো ইন্টারভিউ। এই ডেমো ইন্টারভিউ যদি তোমার জীবনে চাকরিটা ফিরিয়ে দেবে, মানে এটা যদি তুমি ভালো দিতে পারো তোমার চাকরি কনফার্ম। এটা তো এটা কিভাবে তুমি ভালো দেবে সেটা আমি গোপন রহস্যটা তোমাকে বলবো এই ভিডিওতে, যেটা কোনো ক্যান্ডিডেট বলবে না তোমাকে যে এইভাবে যা, ওইভাবে তোর ডেমোটা ভালো হবে বা ইন্টারভিউটা হবে, কোনো ক্যান্ডিডেট বলবে না। কারণ একই সাবজেক্ট, ও বললে তো ওরও ক্ষতি, কোনো দিনও বলবে না। সেটা আমি বলবো তোমাদের এই ভিডিওতে, ঠিক আছে? তো আর কেসের ভবিষ্যৎ কী, এই নিয়োগটা হবে কি না সেটাও আমি বলবো। তো চলো একটা একটা করে শুরু করা যাক। তার আগে আরও দুটো কথা বলে দিই তোমাদের। ডকুমেন্টস ভেরিফিকেশন 9, 10 প্লাস 11, 12 ফাইনাল প্যানেল প্রকাশ 15 তারিখ আশেপাশে তোমরা সম্ভাব্য ডেট, এ পর্যন্ত ওই খবরই আছে যেটা আগেও প্রকাশ হয়েছে। তো দেখা যাক, অনেক ডেট তো পেরিয়ে গেছে, এটুকু দেখো 15 তারিখ এখনও আসলো না, দেখতে থাকো। কারণ ওই 11, 12 যে কিছু ক্যান্ডিডেট বাকি আছে তোমার ইন্টারভিউ নিতে, তাদের হয়ে যাক, 8 তারিখটাকে পার হোক, দেখো তারপর। হ্যাঁ, 15 তারিখ পর্যন্ত দেখো, আশা করি সব 15 তারিখের মধ্যেই 9, 10, 11, 12 পেয়ে যাবে। প্যানেল প্রকাশ, ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। এবার চলো শুরু করা যাক একটা একটা করে টপিকগুলো। কারা বেশি চাকরি পাবে? সব থেকে বেশি, তর্ক বিতর্ক আমি বলছি, তর্ক বিতর্কের কোনো জায়গা নয়, সব থেকে বেশি চাকরি পাবে ফ্রেশার্সরা। 2025 এসএলএসটিতে সব থেকে বেশি চাকরি পাবে ফ্রেশার্সরা। অনেক ইন সার্ভিস 2016, যদিও পরীক্ষাটা তাদের জন্য ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদের জন্যই পরীক্ষাটা ছিল, কিন্তু এখানে ফ্রেশার্সরা পরীক্ষা দিয়েছে। সেটা কেন দিল, কীভাবে দিল, এটা তর্ক বিতর্কে আমি ঢুকছি না, ঠিক আছে? কিন্তু এই নিয়োগটাতে ফ্রেশার্সদের কোনো জায়গা ছিল না। এই 2016, যেহেতু এটা 2016কে কেন্দ্র করে পরীক্ষা, তাদের চাকরিগুলো কেড়ে নেওয়া হয়েছে, তার জন্য কিন্তু এই পরীক্ষা করার ব্যবস্থা। তো এটা সুপ্রিম কোর্টও কিন্তু বলেছে যে এখানে ফ্রেশার্সরা কেন, এই নিয়োগে ফ্রেশার্সরা কেন। তো কেন, তার উত্তর মানে এখানে আলোচনা করার বিষয় নয়, ঠিক আছে? কেন দিল সেটার উত্তর আমাদেরও দেওয়ার কথা নয়। তো তো এই নিয়োগটা অ্যাকচুয়ালি ছিল 2016 যোগ্য চাকরিহারাদের জন্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, কিন্তু এখানে বসেছে, সেটা আলাদা বিষয়। কিন্তু যেহেতু হয়ে গেছে পরীক্ষা গ্যাজেট অনুযায়ী, যা হয়েছে পুরোটা গ্যাজেট অনুযায়ী, গ্যাজেটের বাইরে কিছুই হয়নি। এসএসসি কিন্তু যেটুকু করেছে সেটা কিন্তু গ্যাজেট পাস করিয়ে, সুপ্রিম কোর্ট থেকে পাস করিয়ে। আবার একদিকে সুপ্রিম কোর্টে কিন্তু দুরকম কথা, ও নিজেই পাস করিয়েছে গ্যাজেটটা, তারপর আবার বলছে যে কখনো বলছে যে কেন বসলো, ঠিক আছে? তো যা কিছু এসএসসি করেছে পুরোটা গ্যাজেট অনুযায়ী করেছে, গ্যাজেটের বাইরে কিছুই করেনি। তো গ্যাজেট অনুযায়ী যেহেতু পরীক্ষা হয়েছে, তাই নিয়োগটা হবেই। আর চাকরি সব থেকে বেশি চাকরি পাবে এই ফ্রেশার্সরা, সব থেকে বেশি। ইন সার্ভিসদের থেকেও অনেক ইন সার্ভিস কিন্তু ডাক পায়নি, যদিও পরীক্ষাটা তাদের জন্য ছিল, কিন্তু ডাক পায়নি। তো এটা তর্ক বিতর্ক জায়গা নয়, যে বললাম, সময় আসলে বুঝতে পারবে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে ওয়েটিং লিস্টে নাম চলে যাবে, ডাক পেলে কি হবে, ওয়েটিং লিস্টে নাম চলে যাবে। ওয়েটিং লিস্টে নাম চলে যাবে, তো সবার যদি ওয়েটিং লিস্টে নাম চলে যায় তাহলে ইমপ্যানেল কারা হবে? নিশ্চয়ই ইমপ্যানেল ক্যান্ডিডেট হবে। তো সব থেকে বেশি সংখ্যক তো 13,000 মতো তো ইন সার্ভিসে ছিল, ঠিক আছে? তো বাকি ক্যান্ডিডেট তাহলে কারা? 35,000 মতো বাকি কারা? নিশ্চয়ই তারাও ইমপ্যানেল হবে। তাহলে ইমপ্যানেল ফ্রেশার্সরা হবে, ইন সার্ভিসরা হবে। এবার অনেকের প্রশ্ন, না ডাক পেলে কি হবে, ওয়েটিং, এটা যারা বলে এটা তর্কর একটা প্রশ্ন, আমি মানবো না, সেটা আমার আলাদা বিষয়, ঠিক আছে? তর্ক করে লাভ নেই, যারা চাকরি পাওয়া তারা চাকরি পাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। হ্যাঁ,
তো আর যারা যাদের হাতে এখনও সময় আছে, সুযোগ আছে 9-10 জন্য, তারা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। তর্ক বিতর্ক সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই। সামনে সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগাও। এটা হচ্ছে একটা ভালো দিক, নাহলে কিন্তু সেটাও হাতছাড়া হয়ে যাবে। তো এবার বিষয় হচ্ছে, যদি ওয়েটিংও থেকে থাকে, কিছু ক্যান্ডিডেট ওয়েটিং হবে, কিছু ক্যান্ডিডেট ফ্রেশার্স, কিছু ইমপ্যানেল হবে। তাহলে ওয়েটিং সবাই, অনেকের প্রশ্ন, ওয়েটিং হয়ে যাবে। আরে ওয়েটিং সবাই হবে নাকি? কিছু ক্যান্ডিডেট রুলস গ্যাজেট অনুযায়ী যে রেশিও অনুযায়ী কিছু ইমপ্যানেল থাকবে, কিছু ওয়েটিং থাকবে। তো ওয়েটিং তো সারা জীবনই থাকবে, নতুন কি আবার কী আছে, ওয়েটিং থাকবেই। কিন্তু এই ওয়েটিং থেকে অন্যবার যেমন চাকরি হতো, তার থেকে অনেক 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 বেশি গুণে এবার এই 2025 এসএলএসটিতে চাকরি পাবে। সেটা সময় আসলে তোমরা বুঝতে পারবে। কেন? কারণ অনেক ক্যান্ডিডেট এবার নাম্বার বেশি হওয়ার জন্য জেনারেল ক্যাটাগরিতে ঢুকে যাবে। এরপরে জেনারেল সিটগুলো থাকবে, সেখানেও থাকবে। একটা মনে করো এসটি ক্যান্ডিডেট, সেও জেনারেলে থাকবে। একটা মনে করো জেনারেল ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, সেও থাকবে। একটা ওবিসি সেও থাকবে। এরপরে জেনারেলের হয়তো কিছু ক্যান্ডিডেট ওয়েটিং লিস্ট যাবে। জেনারেলে কিছু ক্যান্ডিডেট যারা কোনো ক্যাটাগরিতে নেই, তারা ওয়েটিং লিস্টে চলে যাবে। তাহলে কি যারা জেনারেলে, তারা কি ওয়েটিং লিস্টে চলে, তাদের কি চাকরি হবে না? তাদেরও চাকরি হবে। হয়তো সেই সময় একটু মনটা খারাপ হবে, আমার নামটা ওয়েটিং লিস্টে গেল, কিন্তু খারাপ হওয়ার কিছুই নেই, তাদেরও চাকরি হবে। কীভাবে হবে? যে ক্যান্ডিডেটটা জেনারেল ক্যাটাগরিতে ঢুকলো, এসসি ক্যান্ডিডেটটা, মানে জেনারেলটাকে আউট করে দিয়ে, মনে করো ওর থেকে বেশি মার্কস আছে একটা এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট বলে, ও জেনারেলটা দখল করলো। কিন্তু জেনারেলের ক্যান্ডিডেট একটা কম মার্কস পেয়েছে বলে ইন্টারভিউতে, সে হয়তো জেনারেলে চলে গেল, ওয়েটিং লিস্টে চলে গেল। কিন্তু তার চাকরি কীভাবে হবে? যে ক্যান্ডিডেটটা ঢুকলো জেনারেল ক্যাটাগরিতে, ইমপ্যানেল হলো, তো সে তো এসসিতেও আছে আবার, বা সে তো এসটিতেও আছে, সে তো ওবিসিতেও আছে, কিন্তু চাকরি তো তোকে এক জায়গায় নিতে হবে। চাকরি তো এক জায়গায় নিতে হবে। তো যখন নেবে, তো তার সে এসসিতে নিল, জেনারেল ক্যাটাগরি সিট ফাঁকা হয়ে গেল, জেনারেল ওয়েটিং থেকে চান্স পেয়ে গেল। তো এসসি থেকে নিল কেউ, তাহলে কেউ মনে করো এসসি ক্যান্ডিডেট আছে, এসসি থেকে নিল, তাহলে এসসির যে ওয়েটিং আছে সে আবার সেই জায়গায় চান্স পেয়ে গেল। এসটি থেকে নিল ক্যান্ডিডেট, সে আবার জেনারেলও আছে। তো এইভাবে যে যেখান থেকেই নিক না কেন, তার কিন্তু সেই ক্যাটাগরিটা কিন্তু খালি হতে থাকবে। এর ফলে ওয়েটিং লিস্ট থেকে চলতে থাকবে। ঠিক আছে? তো যারা ফ্রেশার্স, যারা এই প্রসেসটা জানে না, তারা কিন্তু তর্ক বিতর্ক করবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু এবার সবথেকে বেশি, যেহেতু সবথেকে বেশি ক্যান্ডিডেট এবার জেনারেল ঢুকবে, তাই মানে ক্যাটাগরির ক্যান্ডিডেট সবথেকে বেশি যেহেতু জেনারেল ঢুকবে, তাই কিন্তু ওয়েটিং লিস্ট থেকেও চাকরি পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। এবার একটা পক্ষ মানলে আরেকটা পক্ষও তো তোমাকে মানতে হবে না? যেমন তুমি ভাবছো চাকরি হবে না ওয়েটিং লিস্ট, আরেকটাও ভাবো সবথেকে বেশি চাকরি হবে ওয়েটিং লিস্ট থেকে, কেন ঢুকছে, তার ফলে কী হবে, সেটারও তো একটা প্রভাব আছে। তাহলে ওয়েটিং লিস্টেও সবথেকে বেশি চাকরি হবে। ক্লিয়ার হয়ে গেল? তো ওয়েটিং লিস্ট হলেও সেখানে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। যেহেতু ডাক পেয়েছো, দু জায়গায় না এক জায়গায় নাম থাকবেই, হয় ফাইনাল প্যানেলে থাকবে, না হলে তোমার ওয়েটিং লিস্টে নাম থাকবে, যে কোনো এক জায়গায় নাম থাকবেই। তাই নাম যতক্ষণ আছে, তুমি আশা রাখো তোমার চাকরি হবে, একদম হবেই। আর প্রথম সারিগুলো তো তাড়াতাড়ি হবে। তো প্রথম কাউন্সেলিং হবে ফাইনাল প্যানেল, তারপর হবে তোমার ফাইনাল প্যানেল কাউন্সেলিং প্রথম হবে, তারপর ওয়েটিং লিস্টটা শুরু হবে। তো এটা ক্লিয়ার হয়ে গেল। এবার আসি হচ্ছে তোমার কী বলে, কী বললাম, হ্যাঁ, এবার হচ্ছে তোমার ইন্টারভিউ, ডেমো। অনেকেই 11-12 ডেমো দিতে গিয়ে একটা প্রবলেম ফেস করেছে। সেখানে একটা সহজ টপিক নিয়ে ডেমো দিতে গিয়েছিল, বেশিরভাগ ক্যান্ডিডেট তারা কিন্তু ডেমো টপিক চেঞ্জ করে দিয়েছে। কেন করলো তোমরা জানো? কারণ সহজ টপিক নিয়ে ডেমো দিতে গিয়েছে। এবার যারা এক্সপার্ট আছে, 4 জন মিনিমাম থাকে একটা বোর্ডে, তারা কিন্তু ধরে ফেলছে, স্বাভাবিক, তুমি নিজের টিচার হবে, তুমি নিজেও জানো যে তুমি কেন এই সহজ টপিকটা সিলেক্ট করেছো। কারণ পরিশ্রম কম হবে, যাতে তুমি উত্তর দিতে পারো ভাবছো, সেটা বলেই তো তুমি সহজ একটা টপিক সিলেক্ট করেছো। তুমি একটা টিচার হবে, সেটা 9, 10, 11, 12, অত সহজ টপিক কি চলে? নিশ্চয়ই একটা স্ট্যান্ডার্ড তো থাকে। তোমার টিচার হবে, তুমি কিছুই জানবে না, সেটা তো হতে পারে না। তাহলে তুমি ভালো একটা টপিক যেটা একটু কঠিন, এর ফলে তোমার কোয়ালিটিটা, মানে ওরা বুঝতে পারবে যে তুমি কোন ধরনের ক্যান্ডিডেট, যে টিচার হতে যাচ্ছে। তো যদি তুমি একটা কঠিন টপিক সিলেক্ট করো, তাহলে কিন্তু তোমাকে তারা কিন্তু আর বলবে না যে এই টপিকটা বাদ দিয়ে তুমি অন্য টপিকে ডেমো দাও, বা ওরা নিজেরা কখনো সিলেক্ট করে দেবে না।
যদি তুমি সহজ টপিক, বেশিরভাগ ক্যান্ডিডেট সেম টপিক সহজ টপিক নিয়ে ডেমো করতে যায়, ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, খুব শিয়ানা ক্যান্ডিডেট। এর ফলে কিন্তু তখন কিন্তু সেই ক্যান্ডিডেটকে কিন্তু ডেমো টপিক চেঞ্জ করে দিতে বলছে। এর ফলে ওনারা যে টপিকটা দিচ্ছে ক্যান্ডিডেটের কাছে আনকমন, ব্যাস মাথা খারাপ হয়ে গেল। আর সেই মুহূর্তে একটা স্যাররা থাকবে তাদের সামনে, এমনি তো টেনশন, তার মধ্যে আরও টেনশন। হঠাৎ করে যদি একটা কাউকে বলা হয় বিনা প্রিপারেশনে ডেমো দিতে, সে কি পারবে? পারবে না। তো সেখানে কিন্তু মাইনাস হয়ে গেল। আর মাইনাস মানে কি, চাকরি একটা চাকরির ব্যাপার, তাহলে সেখানে একটা নেগেটিভ ঢুকে গেল না মাথার মধ্যে, যে পারলাম না, ওরা আমাকে সাহায্য করলো এইভাবে। ওনারা কিন্তু সবসময় সাহায্য করবে, তোমাকে ধরিয়ে দিবে, এইভাবে বলো ওইভাবে বলো, তাহলে এটা বলো ওইটা বলো। এই তোমার দয়া, ওদের কাছ থেকে দয়া নেওয়া মানে, তুমি ভেবো না যে ওদের কাছ থেকে দয়া নেওয়া মানে প্লাস পয়েন্ট। তুমি ওদের কাছ থেকে দয়া নেবে না। তোমাকে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারছো না, ওরা ধরিয়ে দিল, এটা কি তুমি ভেবেছো ভালো দিক? কখনোই ভালো দিক না। তোমাকে সাহায্য করছে, তার মানে এই নয় যে তোমাকে তোমার নাম্বারে সাহায্য করবে। তোমাকে কিন্তু তুমি জানছো না, তোমাকে বিষয়টা ধরিয়ে দিল, কিন্তু এটা কিন্তু মোটো প্লাস পয়েন্ট না, তোমার এটা সাকসেস নয়। তো তাহলে তুমি কি করবে? তাহলে তুমি এমন টপিক বলার ক্ষেত্রে, তুমি ডেমো ইন্টারভিউ দিতে গেছো, সেখানে তুমি উত্তর দেবে ওদের সাহায্য নিয়ে, সেটা তুমি কীভাবে? তাহলে তুমি তোমার সাকসেস চাচ্ছ, তুমি এটা তো হতে পারে না। তাহলে সাকসেস তুমি সেভাবে হবে, তুমি এমন একটা টপিক সিলেক্ট করে যাও। যারা ইন্টারভিউ দিয়েছে 11-12 তোমরা দেখেছো, অনেকেই, বেশিরভাগ ক্যান্ডিডেট বাইরে এসে কান্নাকাটি হয়ে গেছে, কথা বার হয় না মুখ থেকে, ডেমো দিয়ে ইন্টারভিউ দিতে এসে কারোর সাথে কথা বলে না, মাথা চুল থেকে ঘাম বার হচ্ছে, ঠিক আছে? তো এটা কেন হয়েছে? কারণ ওই ধরনের সহজ টপিক ডেমো দিতে গিয়ে। তো কঠিন টপিক সিলেক্ট করে যাও, বাড়িতে প্র্যাকটিস করো, সময় আছে এখনও 19। যে ভুল 11-12 হয়েছে সেটা যাতে না হয়, নাহলে কিন্তু ওখানে গিয়ে সহজ টপিক নিয়ে যাবে, ডেমো দিবে চেঞ্জ করে, এমন টপিক দেবে তোমার কিন্তু ওই মুহূর্তে মাথা খারাপ হয়ে যাবে। এর ফলে ওটাও যেন হাতছাড়া না হয়। তাই নিজে প্র্যাকটিস করো, ডেমো দিয়েই সময় শুরু হবে, ওই ডেমো থেকেই সমস্ত প্রশ্নের উত্তর হবে। তাই এমন টপিক সিলেক্ট করো, ডেমোটা বেশিক্ষণ দেবে, যাতে ওই বেশি মানে কঠিন টপিক করলে তোমাকে আর ওরা জানবে যে অনেক কিছু জানে বলে একটা কঠিন টপিক সিলেক্ট করে এসেছে। এর ফলে তোমাকে বেশি প্রশ্ন কিন্তু আর যাবে না। যেটুকু প্রশ্ন তোমার কাছ থেকে ওরা জেনে নেবে, ওই 2, 3, 4, 10টা যেটুকুই হোক, মানে এবার না একটা ভাত টেবিলে গোটা হাঁড়ির ভাত হয়, সেরকমই কঠিন টপিক যে সিলেক্ট করেছে সে জানে কিছু বলেই সিলেক্ট করেছে, ডেমো দিয়েছে, সেরকম হচ্ছে বিষয়টা। তোমার কোয়ালিটির পরিচয় হবে ওখানে। তো এইভাবে দেখো, 100% আশা করি সাকসেস হবে।